আর প্যাডাক প্যাডাক যে কাঠটা, এই কাঠটা কিন্তু আন্দামান ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। আমার যে বাবার বাড়ির জেলা ওটা হচ্ছে খুলনা জেলা, ডিস্ট্রিক্ট আর খুলনা। আর গ্রামের নাম হচ্ছে বড় সন্ন্যাসী, থানা হচ্ছে রামপুর। বেনাপুর বর্ডার পার হয়ে কিন্তু যশোর ডিস্ট্রিক্ট, যশোর। তারপরে তোমার খুলনা। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আপনাদের কাছে। আজকের ভিডিওতে দেখতে পারবেন আমাদের পোর্ট ব্লেয়ারে প্যাডাক গাছের কিছু ফার্নিচার, আর সঙ্গে রয়েছে পিসিমার বাংলাদেশে বেড়াতে যাওয়ার কিছু মধুর স্মৃতি, আর রয়েছে অনেক গল্প। তাহলে ভিডিওটা আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন। খাটগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ডিজাইন, এগুলো সব প্যাডাকের। আর প্যাডাক যে কাঠটা, এই কাঠটা কিন্তু আন্দামান ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তো এই যে প্যাডাকের যে ফার্নিচারগুলো, এই যে, আর এতে এই লাকড়িটা ফার্নিচারের জন্য বেস্ট। পালং, এই যে সিম্পল সিঙ্গেল খাট, এগুলো সাজিয়ে রেখেছে। আর এই যে এটা হলো দিবান, সিঙ্গেলটা এই যে, এগুলো ডাবল, এগুলো ডাবল। আসে ড্রেসিং টেবিল, আজকের ভিডিওতে যে পিসিমার সঙ্গে আপনারা সাক্ষাৎকার দেখতে পারবেন, এই পিসিমা কিছুদিন আগে বাংলাদেশে বেড়াতে গেছিলেন। বাংলাদেশের কিছু ভিডিও এনে আমাকে দিয়েছেন, এবং পিসিমার বেড়াতে যাওয়ার সুন্দর মুহূর্তটা আমার ব্লগের মধ্যে যত্ন করে রেখে দিলাম। আর এই সমস্ত জায়গাগুলো সব বাংলাদেশের, কিন্তু কোন জায়গা কি নাম সেটা আমি বলতে পারবো না। আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সমস্ত জায়গার নামগুলো। নমস্কার। নমস্কার বাবা। রিটায়ারমেন্টের পরে আপনার জীবনটা কেমন কাটছে? রিটায়ারমেন্ট পরে জীবনটা ভালোই কাটছে, কিন্তু প্রথম আমার খুব খারাপ লেগেছে যে আমার সেই দামি সিটটা নষ্ট হয়ে গেল, সিটটা চলে গেল। এখন আর আমি সেই আগের যেমন নর্মাল পাবলিক তেমনই কোনো রেসপেক্ট পাবো না, খুব একটা আনস্যাটিসফাইড লাগতো। কিন্তু তারপরে আমি যখন পুজো পাঠে ধ্যান দিলাম, আমার গোপাল ঠাকুর আছে ঘরে, আমার গোপাল নিয়ে থাকি, তাদের সবার শুশ্রূষা করি, তাদের অন্নপ্রসাদ দিই, ওদের নিয়ে আমার দিন কাটে। এখন আমি খুব ভালো, ওদের নিয়ে খুব ভালো আছি। শুনেছি আপনি কিছুদিন আগে মানে আপনার আদি বাড়ি থেকে, যেখানে আপনার জন্ম হয়েছিল, সেখান থেকে ঘুরে আসেন। তো আপনি সেই হয়েছেন, আপনার এক্সপিরিয়েন্সটা আমাকে বলুন। এই যে গত 2024-এর যে এপ্রিল, এই যে গত এপ্রিলটা, এই 2024-এর যে এপ্রিল, এই এপ্রিলে আমি কলকাতায় যাই। কলকাতায় গিয়ে আমি ওখানে থেকে মানে এক সপ্তাহখানি ছিলাম। তারপর ওখানে আমার দেওর শ্বশুর আছে, ওখানে দেওরা সব আছে, ওদের বললাম যে আমি একটু বাংলাদেশ যাব, আমাকে একটু বাংলাদেশ তোমরা পাঠাবা। তাহলে কেন, তুমি কি করতে যাবা ওই মুসলমান পাড়ায়, কি করতে যাবা? না রে ভাই, আমি একটু যাই, আমাদেরও তো দেশ বাড়ি আছে, বাপের ভিটা টিটা সব আছে, দেখতে যাবো, মন কাঁদে দেখার জন্য, জন্মস্থান ওইখানে একটু যাব। বলে ঠিক আছে। তারপরে ওরা আমাকে পাসপোর্ট ভিসা
ভিসা বলে ওটাকে না, ভিসাটা সব বানিয়ে দিল, আগে করে নিয়েছে এখান থেকে, ভিসা টিসা সব বানিয়ে দিয়ে তারপরে আমার যাওয়ার তারিখ হলো 12 তারিখ বাংলাদেশে। 12 তারিখ হওয়ার পরে এপ্রিলে 12 তারিখ ওখান থেকে ওরা আমাকে নিয়ে বেনাপোল বর্ডারে এসে ওখান থেকে যে ইন্ডিয়ার টাকা তো চেঞ্জ করতে হয়, টাকা পয়সা চেঞ্জ করে রীতিমতো সবকিছু করে দিয়ে আমাকে ওরা বললো, বৌদি এইবার আপনি ওই বেনাপোল বর্ডারের যে একটা ঘর আছে, বড় একটা ঘর, ওই ঘরের মধ্যে আর কি ওইটাই বর্ডার চেকপোস্ট, ওইটাই বলে ওই ঘরের মধ্যে আপনি এবার যান, আমাদের তো ঢুকতে দেবে না, এবার আপনার কর্ম আপনি করেন। কি করব, আপনি যান, গিয়ে আপনার পাসপোর্ট এগুলো সব আপনি হাতে রাখবেন, রেখে ওর ভিতরে গিয়ে দেখবেন আরো আছে, যেমন তোমার ওর ভিতরে ইন্ডিয়ার লোক অফিসারও বসা আছে, বাংলাদেশের অফিসারও আছে। সেখানে গিয়ে দেখানোর পরে ওনারা বললো যে কোথায় যাবেন, আমি বললাম বাংলাদেশে ঘুরতে যাব। কে আছে, আমার আত্মীয় স্বজন আছে। কোথেকে এসছেন, আন্দামান থেকে। সব দেখলো, ডকুমেন্ট সব দেখে টেকে বললো ঠিক আছে। তখন আমাকে 3 মাসের ভিসা দিল, দিয়ে তারপরে ওখানে ওই বাংলাদেশের ভিসা নাই, আগে এই দিক থেকে নিতে হয়, কলকাতা থেকে নিতে হয়, ওখান থেকে কলকাতা থেকে নিয়ে আমি তারপরে তারপরে ওখানে যেতে হবে। তারপরে ওখানে ভিসা সব চেক হয়ে তারপরে গেলাম। এখান থেকে এই পার থেকে আমি বললাম যে ওই পার থেকে বাংলাদেশের ওখানে আমার পিছনে তো ভাইরা আছে, আমি এক ভাইকে ফোন করলাম যে ভাই আমি অমুক তারিখ আসছি, আমাকে নিতে আসবো তো? বলে হ্যাঁ আসবো নিতে। তাই সেই দাদা আসলো আমাকে নিতে। আর এখান থেকে যে আমার দেওরা ছিল আমার সঙ্গে, আমি বললাম যতক্ষণ আমি ওকে খুঁজে না পাবো তোমরা কিন্তু ভাই সরবা না, এখানেই থাকবা। আমি যদি ওদের সঙ্গে দেখা পাই তোমাদের ফোন করাবো, কথা বলাবো, তারপরে তোমরা ফেরত যাবা বাড়িতে। আর যদি ওদের আমি না পাই তাহলে কিন্তু আমি ফেরত আসবো। বলা যায় না, না নতুন দেশ জানি না, আর জন্ম ওখানে, তখন তো আমি 9 মাস বয়স, জানি এই প্রথমবার যাচ্ছি। এখন ওইখান থেকে যখন আমার বয়স 9 মাস, তখন ধান বাগানের ভিতর দিয়ে নৌকায় করে, তখন যে বিরাট রাইট হয়েছিল, হিন্দুদের কেটে কেটে ফেলে দিচ্ছিল, ওই তখন ওই ধান বাগানের ভিতর দিয়ে লুকিয়ে বাবা মা চলে আসছে। বাবা মার কাছে এগুলো শুনেছি, হ্যাঁ পরে শুনেছি। তারপরে ওরা যখন আমি ওই তাদের যে দাদাও এলো, আমি এদিক থেকে ওদের পারে গেলাম, আগে ওদের কথা বলালাম, হ্যাঁ আমি পেয়ে গেছি। 2 দাদারাও কথা বললো, আমার দেওরের দাদা কথা বলে হ্যাঁ তোমার বৌদি এসে গেছে, তোমাদের চিন্তা নেই, আর তোমরা এবার যেতে পারো। তারপরে ওরা বাড়িতে গেলো, আমি সে দাদার সঙ্গে চলে গেলাম কোথায়, ওই তোমার প্রথম হলে কিন্তু বেনাপোল বর্ডার পার হয়ে কিন্তু যশোর ডিস্ট্রিক্ট, যশোর, তারপরে তোমার খুলনা, তারপরে তোমার আরো অনেক আছে। তারপরে গেলাম, লাস্ট আমি গেলাম এখন সুন্দরবনের কাছাকাছি মোংলা পোর্ট, শুনেছো না নাম? মোংলা পোর্ট, ওইখানে গেলাম। ওইখানে গিয়ে দাদার বাড়ি আছে, ওখানে ওই দাদার ফ্যামিলি ট্যামিলি সব আছে, ওইখানেই গেলাম। গ্রামের নামটা কি? আমার ওইখানে ওইটা তো ওই গ্রামটার নাম ওরা তো মোংলাই বলে, জেলা, ওইটা জেলাই বলে। আর আমার যে বাবার বাড়ির জেলা ওটা হচ্ছে খুলনা জেলা ডিস্ট্রিক্ট, আর খুলনা। আর গ্রামের নাম হচ্ছে বড় সন্ন্যাসী, থানা হচ্ছে রামপল। আর ওখানেও আমি গিয়েছি, ওখানেও আমি গেলাম, ওখানে ঘুরতে গেলাম। পিসিমশাই তো নেই, তাদের ছেলে পেলে আছে, ঘুরে টুরে আসলাম, তাদের সঙ্গে দেখা হলো, খেয়ে দিয়ে এলাম। তার আমার এক দিদি বললো, পিসিমার মেয়ে, যে বোন তুই আর ভিটা বাড়িতে কি যাবি, ওখানে তো আর মামারা তো কেউ নেই, সব তো চলে গেছে ছেড়ে, তো ওখানে কয়েক ঘর মুসলিম তারা আছে, তারাই ভোগ করছে জমি জমা, এখন তাদেরই মামা বলে ডাকি। তারা খুব ভালো, তারা খুবই ভালো, তাদের এই মামা বলে ডাকি। তারপরে আরেকদিন গেলাম, আমি তোমাদের ওইখানে ওইখানে আপনাদের ভিটা বাড়ি থেকে ঘুরে আসছেন? হ্যাঁ ঘুরে এসেছি, সেম একই রকম, সেই সবার সবার না কোনো কোনো আমি এই যে সেই তোমার 4 ঘন্টা 5 ঘন্টা রাস্তা, তোমার বেনাপোল বর্ডার পার হয়ে যে ট্রেন আছে, আবার ওখানে আজকাল ট্রেন হয়ে গেছে সেই মোংলা পর্যন্ত, ট্রেনটা ধরতে পারিনি, আমি গিয়েছি বাসে। 4-5 ঘন্টা ছিলাম, হিন্দু মুসলিমের কোনো দাঙ্গা দেখলাম না, কোনো লড়াই ঝগড়া কিচ্ছু নেই। হিন্দু মুসলিম একভাবে বাজার করছে, কথা বলছে, ভালো ভাই বন্ধু হিসাবে কথা বলছে, খুব ভালো। মানে এত ভালো লাগলো, ভাবলাম যে কি শুনেছিলাম আর কি এখন দেখছি, এত ভালো লাগলো। তা এখন যে পরিস্থিতি রিসেন্টলি ইদানিং যা চলছে, হ্যাঁ এটা তো ভালো লাগে না, আর কি বলবো, কিছু করার নেই।
তাদের দেশ, তারা যা করে ইচ্ছা তাদের তাই করে। তারপরে কিছুদিন ওখান থেকে বেরিয়ে টেরে আসলাম তোমার বরিশাল ডিস্ট্রিক্টে আমার শ্বশুর বাড়ি। আমার নিজের শ্বশুর, এক নোয়া শ্বশুর। আমার শ্বশুর 5 ভাই, তো নোয়া শ্বশুর ওইখানেই আছে। তা ওখানে গেলাম। তার শ্বশুর মশাই আর শাশুড়ও নেই, তাদের ছেলে পেলে আছে, তার ছেলে পেলে বৌমা টুমা সব আছে। সেখানে গেলাম, খুব যত্ন করলো। আচ্ছা, ওখান থেকে ঘুরে এসে আমি আবার ওখানে গেলাম তোমার হরিচাঁদ ঠাকুরের সেই ফরিদপুর জেলা ডিস্ট্রিক্ট, হরিচাঁদ ঠাকুরের সেই আদি বাড়ি, সেই তোমার কামনা সাগর, কামনা একটা পুকুর আছে, ওটাকে বলে কামনা সাগর। ওই কামনা পুকুরে স্নান করলাম। ওখানে বিশাল মানে হরিচাঁদ ঠাকুরের নিজস্ব বাড়ি ওনার। আর ওখানে একটা গাছ আছে, হিজল গাছ বলে। তখন দুপুর বেলায়, যখন রোদের সময় খুব রোদ হতো, তখন ওই ঠাকুর ঠিক ওই গাছটা নিচে গিয়ে বসতেন। বসে ওখানে আর শিরশির করে হাওয়া বইতো, ওই গাছের গোড়ায় উনি গিয়ে বসতেন। সেই গাছটা এখনো সুন্দর করে বাঁধানো আছে, গাছটাও দেখে এসছি। আর যেদিকে তাকাও শুধু ধান ধান আর ধান, এত ধান। ওনার বাড়ির যে জায়গাটা, ওনার বাড়ির ওই জায়গাটার নাম হয় ওড়াকান্দি হিসেবে পরিচিত। ওড়াকান্দি বলে সবাই চেনে আর কি, জায়গাটার নাম ওড়াকান্দি। ওখানে গেলাম, ঘুরে ফিরে এলাম, স্নান দান করে ঠাকুর বাড়ি থেকে খেয়ে দিয়ে প্রসাদ টসাদ নিয়ে এলাম। তারপরে আবার কিছুদিন পরে আবার গেলাম এই লক্ষ্মীখালি, বাংলাদেশে লক্ষ্মীখালি। ওখানে বিরাট মেলা হয়, খুব বড় মেলা হয়, যেমন 8, 9, 10 লাখ লোক মেলা হয় ওখানে। কোথার থেকে যে দল আসে আর কোথায় যায়, কিছু 1 মাস ব্যাপী ওখানে মেলা চলে। সেই মেলাও গেলাম, মানে গোপাল সাধুর সেই আমলে ওনাদের সময়ের সেই ওড়াকান্দি যে হরিচাঁদ ঠাকুর, ওনারই শিষ্য গোপাল গোসাই, তানার মানে স্থান ওইখানে ওনাকে দিয়েছে, লক্ষ্মীখালি ওখানে দিয়েছে। আর ওখানেই ওনার সবকিছু, তুমি এখানেই থাকবা, তুমি এখানে সবকিছু করো। তো ওনার নামে ওইখানে ওই বড় বিরাট বড় মেলা হয়। তার আগে আমি এপ্রিলের 6 তারিখে ঠাকুরনগরের মেলা দেখলাম। ঠাকুরনগরে 8, 9, 10 লাখ লোক, বিশাল বড় মেলা। আমাদের এই কলকাতা ঠাকুরনগর মেলা দেখে গেলাম। আমাদের আন্দামান থেকেও তো লোক যায়, তোমার শিপে করে যে 10 আইল্যান্ডের লোক যায় না, তো ওরাও যায়, সেটাও দেখলাম। তারপরে ওইখান থেকে দেখে টেকে লাস্টে আমি আবার গেলাম কোথায়, শেখ হাসিনার বাড়ি। শেখ হাসিনার বাড়ি গেলাম। ওনার বাবা মা আর ওনার বাবা মা ওনাকে বঙ্গবন্ধু, ওনার নাম ওখানে পরিচিত বঙ্গবন্ধু হিসাবে। তখন ওনাকে যে মেরে ফেলে দিয়েছে, ওনাকে যে মেরে ফেলে তো দেওয়ার পরে ওনাদের যে বডি, মানে তোমাদের মানে সমাধি যেটাকে বলে, সমাধি করে একটা ঘরের মধ্যে বাবা মা ছেলে 3 জনকে রেখেছে, সুন্দর করে বাঁধিয়ে রেখেছে শেখ হাসিনা মেয়ে আর কি। আর উনি কোন ইয়ারে, কত সালে, কার সঙ্গে কোথায় কোথায় গিয়ে মানে মিটিং করতো, কার সঙ্গে কি আলোচনা করতো, সেই সমস্ত ফটোগুলো সব বাঁধানো, সুন্দর করে একটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছে দেখার মতো। মিউজিয়াম বানিয়ে রেখে দিয়েছে দেখার জন্য। সেসব তো এখন আর নেই, সব শেষ। তারপর সব দেখে টেকে 17 দিন ছিলাম আমি। 17 দিন আমার যা দেখার, আমার দেখা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার দেখা ছিল সে ওড়াকান্দি মেন ছিল আমার দেখা হয়ে গেছে। আমি বলছি আমি এখন আর থাকবো না, আমি হ্যাঁ সব দেখা হয়ে গেছে, আমি আর থাকবো না। এখন ওরা তো আমাকে আসতে দেবে না, ওই না আর থাকো। আমি না, আমি আর বিলকুল থাকবোই না, আমাকে কেউ রাখতে পারবে না, আমি থাকবো না। আমি নিজেই ডেট দিলাম যে ভাই তোমরা ওই দিক থেকে আসো, আর তুমিও আমাকে ভাই তোমরা আমার এখান থেকে নিয়ে আবার বর্ডার দিয়ে আসো, আমি এবার আমার দেশে যাই। তারপরে আমরা এখান থেকে 28 কি 29 তারিখে আমি বাংলাদেশ থেকে চলে আসি। আমি আরেকটা কথা বলতে চাই, এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে এখন কি আবার মনে হয় না, আরেকবার গিয়ে আসবো? মনে ছিল, কখন ছিল, যখন আমি প্রথম গিয়ে যখন দেখলাম ওইখানকার পরিস্থিতি, সব হিন্দু মুসলিম যেভাবে মিলে মিশে আছে, যত সুন্দর ভাবে একজনের বাড়ি একজন যাচ্ছে। খুব এক মুসলিম আমাকে বললো কি আপা, ওরা পিসিমাকে আপা বলে, নিজে আমাকে বললো আপা আমরা হিন্দু মুসলিম খুব ভালোভাবে আছি, খুব মিলেমিশে আছি, খুব সুন্দরভাবে আমরা এখানে আছি, আমাদের কোনো হাঙ্গা দাঙ্গা নেই, খুব মিলেমিশে আছি। সত্যি কথা, কিন্তু খুব মিলেমিশে আছি আমাকে নিজে বললো। আর সেই অঞ্চলটা এখন আছে সত্যি মিলেমিশে, সেখানে কিছু হয়নি, সেখানে একদম রীতিমতো ওরা খুব ভালোভাবে আছে। বাকি অন্য জায়গায় তো এখন যা দেখে এসছি, তখন তো ভালো লেগেছিল যে আবার আসবো।
আর বর্তমানে শুনে যা যা শুনলাম, এখন আর মনে হয় না যে আবার যাই। মনে তো হয় এটা অল্প কয়েকদিনের জন্য, আবার যদি যদি সামলে যায়, স্থিতি যদি ভালো হয় পরিস্থিতি, তাহলে হয়তো দেখা গেলো যেতে পারি। আর যদি এমনি থাকে তাহলে তার মন চায় যেতে। আমার দেখা দেখি অনেকে পাসপোর্ট বানিয়েছে, এখন সবাই মানে খুব উৎসাহ। ওখান থেকে আসার পরে আমাকে দেখে ওদেরও গায়ে একটু বেশ জোর হলো যে না আমরাও যাব। এখন আমার ছোট মেয়ে, জামাই, আমার হাজবেন্ড, তোমার পিসামশাই, তারপরে আরো অনেকে বাড়ির, এরা সব পাসপোর্ট বানিয়ে ফেলেছে, সবাই যাবে। এখন হঠাৎ এই ব্যাপারে এখন তাদেরও মন ভেঙে গেছে, তারা বলছে আর যেতে পারবো কিনা জানি না, দেশ বাড়ি দেখা হবে কিনা আর বলতে পারি না। তাদেরও সব মন ভেঙে গেছে, এমনকি আমি খুদ গিয়ে আসছি, আবার যাব। আমার মেজো বোন, আমি দুজন আমরা যাব আবার সেই ওরাকান্দি যাব, লক্ষ্মীকালী যাব, ঘুরতে যাব। এখন আমাদেরও মন ভেঙে গেছে যে আর কোথায় আর যাব। পিসিমা, আপনি এই যে কিছুদিন আগে যে আপনি ঘুরে এলেন আর এখনের যে পরিস্থিতি, এই পরিস্থিতি হিসাবে আপনি কি বলতে চান? শুনি তো ওরা ওখানে ফোন করে জিজ্ঞাসা করলে তো বলে বেশিদিন থাকবে না, স্মৃতি পরিস্থিতি সব ঠান্ডা হয়ে যাবে। তা আমিও আমার সেই রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি, অনেকের ইচ্ছা, মানে আমাকে দেখে অনেক উৎসাহিত যে আমরা একটু যাবো ঘুরতে। তাই গোবিন্দের কাছে প্রার্থনা করি যে আগের পরিস্থিতি ফিরে আসুক, হিন্দু মুসলিম ভাই ভাই সব মিলে যাক, আবার যেন সবাই যেতে পারে, আমিও যেন আবার যেতে পারি। আমার সেইটাই ইচ্ছা, মনের ইচ্ছা যে পরিস্থিতি ফিরে আসুক। আপনার মনের যেরকম জোর, আশা করি আপনাকে দেখেও আমাদের যে ইয়ং জেনারেশন, আমরাও আমাদের মনেও যেন অনেক শক্তি পাই, আমাদেরও অনেক যাওয়ার ইচ্ছা। পারবা, অবশ্যই পারবা। যেহেতু এটা আমাদের ভিটা বাড়ি, আমাদের ভিটা বাড়ি, পূর্বপুরুষের ভিটা বাড়ি। হ্যাঁ, তো আমরাও আশা করব যে সেই দিনটাও যেন আমাদের। হ্যাঁ অবশ্যই ঠাকুর, আমিও সেটা কামনা করি, আবার ফিরে আসুক, তোমরাও গিয়ে দেখে আসো, আনন্দ করে আসো। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। নমস্কার। নমস্কার, ভালো থাকো, তোমরাও ভালো থাকো বাবা। আমাদের আন্দামানে যত বাঙালিরা আছেন সকলে দেশ ভাগের আগে পূর্ব পাকিস্তান থেকেই আন্দামানে এসেছিলেন, কিন্তু বর্তমানে সেটা বাংলাদেশ। আমাদের আন্দামানের সকল বাঙালিদের মনের একটা বড় ইচ্ছা যে আমাদের পূর্বপুরুষদের ভিটাবাড়ি বা কোথায় জন্মেছিলেন সেসব জায়গাগুলো দু চোখ দিয়ে একটু দেখে আসা। প্রতি বছর আন্দামান থেকে বহু লোকেরা বাংলাদেশে বেড়াতে যেতেন এবং তাদের ভিটাবাড়িটা দেখে আসতেন। কিন্তু এই যে পিসিমার সঙ্গে আজকে আমরা কথা বললাম, পিসিমা যে বাংলাদেশ দেখে এসেছিলেন, যে সমস্ত ধর্মের লোকেরা একসঙ্গে মিলেমিশে আছেন, খুব শান্তিতে আছেন, খুব ভালো লেগেছিল শুনে যে আমরাও যাব। কারণ আমাদেরও ইচ্ছা যে আমাদেরও পূর্বপুরুষের ভিটাবাড়িটা একবার দেখে আসব। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি, হয়তো আমাদের আর কোনোদিনও বাংলাদেশে গিয়ে বাবা মায়ের ভিটাবাড়িটা আর হয়তো আমাদের দেখা হবে না। আমার ব্লগের কিছু কিছু ভিডিওতে বাংলাদেশি ভাই বোনেদের কমেন্ট আসে, ওনারা লিখছেন যে আমরা সবাই বাঙালি এবং আমাদের কোনো ধর্ম বা জাতি নেই। ঠিক তাই, আমাদের কোনো ধর্ম বা জাতি নেই, আমরা সবাই বাঙালি এবং আমাদের সবাইকে একজোট হতে হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে বাংলাদেশের পরিস্থিতি আবার স্বাভাবিক এবং শান্তিপূর্ণ হয়ে উঠুক। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।